প্রথম দুইটা সংবিধানের 53-র 1 এবং 2 যদি আমরা সরলভাবে পড়ি, অর্থাৎ লিটারাল অ্যাপ্রোচ আমরা যদি এখানে দেই, তাহলে পরিষ্কারভাবে বলা যেতে পারে যে রাষ্ট্রপতিকে অপসারণ করা রীতিমতো অসম্ভব। এই অসম্ভব বলেই কি এই মুহূর্তে দাঁড়িয়ে তিনি নিজের থেকে যাতে রিজাইন করে যান, তার জন্য কি ইউনূসের লোকজন এত চাপ দিচ্ছে? প্রেশার তো দেওয়ার চেষ্টা করেছেই। আপনি একদম সঠিক বলেছেন, আপনি ঠিক বলেছেন যে রাষ্ট্রপতিকে সরানোর জন্য ইতিমধ্যে আপনি জানেন যে টোকাইদের নেতৃত্বে মব পরিচালিত হয়েছে, বঙ্গভবনের মতো এরকম একটা সুরক্ষিত জায়গা অ্যাটাক করা হয়েছে, সেখানে 3 জন টোকাই এবং কিছু আপনার সাধারণ যারা জনগণ আছে তারাও ভয়ে দৌড়াতে গিয়ে আপনার আহত হয়েছে, আর 3 জন টোকাই সেখানে আহত হয়েছে বলে আমরা যে স্লোগান দেওয়া হয়েছে, রাস্তাঘাটে তাকে নিয়ে গালিগালাজ করা হয়েছে, এগুলো তো আমরা প্রতিনিয়তই দেখছি। ফলে আমাদের সংবিধানকে যদি আমরা ফলো করি সেই অনুযায়ী আপনার রাষ্ট্রপতির অপসারণ সম্ভব না, কারণ সংসদ এখন কার্যকর নেই। আর তাছাড়া সেনাবাহিনী প্রধানের একটা বড় ধরনের প্রাণ ভোমরাও হচ্ছে হলো রাষ্ট্রপতি। ফলে আবার রাষ্ট্রপতিরও মোটামুটি বলা যেতে পারে যেটা সুরক্ষার ব্যাপার কিন্তু প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের আছে যারা সেনাবাহিনী থেকে আগত। ফলে এইটাকে আমি বলবো একটা ভাইস ভার্সা। এই দুটো জিনিসই কিন্তু আবার এই যে ইউনূস বাহিনী যারা আছে, দখলদার বাহিনী, এই টোকাই বাহিনী, তাদের জন্য মাথা ব্যথার কারণ। কারণ তারা মনে করে যে সেনা প্রধান বাংলাদেশ আওয়ামী লীগের আমলে বলতে 5ই অগাস্টের জঙ্গি হামলার আগে নিয়োগপ্রাপ্ত রাষ্ট্রপতি এবং সেনা প্রধান, ফলে তাদের দুজনকে রাখা তাদের জন্য ঝুঁকিপূর্ণ এবং তারা প্রতিনিয়ত এই দুজনকে সন্দেহ করে আসছে। দুজনকে তারা আপনার একেবারে যত রকমের হার্ড টাইম দেওয়া প্রয়োজন সেই হার্ড টাইমটা দিচ্ছে, যেটা আমরা প্রতিদিন দেখতে পাচ্ছি। কিন্তু আমি মনে করি যে সেনাবাহিনীর জন্য এখনো পর্যন্ত চুপ্পু সাহেব সুরক্ষিত আছে বলে আমার অন্ততপক্ষে মনে হয়। আমি জানি না ভবিষ্যতে সেটা কতটুকু থাকবে বা কোন পর্যায়ে গিয়ে দাঁড়াবে। বাংলাদেশ যতই বৈরিতা করার চেষ্টা করুক না কেন, ভারত কিন্তু শুরু থেকে তার বন্ধুত্ব বজায় রেখে এসেছে। চাল দেওয়া থেকে শুরু করে আর্থিক অনুদান, কোনো জায়গাতেই ভারত কিন্তু বলেনি যে না, বাংলাদেশের পাশে থাকবো না। এ নিয়ে কথা বলবো। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বাংলাদেশের বিশিষ্ট আইনজীবী নিজম মজুমদার। একটা জিনিস খুব পরিষ্কারভাবে দেখা যাচ্ছে যে তিনি অপমানটা সহ্য করছেন, তিনি চুপ করে রয়েছেন। তো সবারই তো একটা ধৈর্যের বাঁধ থাকে, সেই বাঁধটা যদি ভেঙে যায় তাহলে কি তিনি ভারতের শরণাপন্ন হবেন? কি মনে হচ্ছে আপনার? প্রথম ব্যাপার যেটা হচ্ছে যে ভারত একটি আলাদা রাষ্ট্র, বাংলাদেশ একটি আলাদা রাষ্ট্র, দুটোই সার্বভৌম। যদিও বাংলাদেশের সভরেন্টি নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে, কারণ এরকম একটা সভরেন কান্ট্রি যদি আমি যেখানে বলি, যেখানে গত 8টা মাস ধরে একটা অবৈধ শাসক সেখানে বসে আছে, টোকাইদের শাসন চলছে, সেখানে হত্যা, লুটপাট, ধর্ষণ ক্রমাগতভাবে চলছে, মানুষকে পাখির মতো গুলি করে মারা হচ্ছে। মানে সোজা কথা হচ্ছে যে এইটাকে আসলে একটা সার্বভৌম রাষ্ট্র বলা যায় না। তারপরেও আমি যুক্তির খাতিরে আমি এটা বলবো যে ধরুন আপনি আমাকে যে প্রশ্নটা করলেন, আমি মনে করি না যে রাষ্ট্রপতি ভারতের কাছে সাহায্য চাইবেন। কারণ হচ্ছে যে ভারতের কাছে ধরা যাক আমি হাইপোথেটিক্যাল বা একটা কল্পনা প্রসূত ভাবে যদি চিন্তা করি যে তিনি ভারত না বলেও যদি ধরা যাক যে কোনো একটি দেশের কাছে সাহায্য চাইলেন, এখন সেটা ভারত হতে পারে, সেটা চায়না হতে পারে, আমেরিকা হতে পারে, মঙ্গোলিয়া হতে পারে, হন্ডুরাস হতে পারে, যে কোনো দেশ হতে পারে। ভারত কি আসলে ওভারল্যাপ করবে? যে ভারত কি আসলে আন্তর্জাতিক ট্রিটিগুলোর কথা মাথায় রাখবে? জাতিসংঘের যেই তারা যে দায়বদ্ধতার অধীনে আছে সেগুলোকে তারা মাথায় রাখবে? দেখুন, এইটা তো খুবই সত্যি কথা যে ভারতের সাথে একটা সময় বাংলাদেশের অনেক সরকারেরই ভালো সম্পর্কই ছিল। আমি যদি এই সরকারকে বাদও দেই, এই অবৈধ টোকাইদেরকে বাদও দেই, যারা মোটামুটি একটা যুদ্ধ বাঁধাবার তালে আছে, এটা ছাড়াও বাংলাদেশে এর আগে আওয়ামী লীগ সরকারের সাথে ভালো একটা সম্পর্ক ছিল, সেটা ঐতিহাসিকভাবে জানেন। মুক্তিযুদ্ধের ইস্যুস গুলো এখানে জড়িত। পরবর্তী সময় যখন আপনার বিএনপি সরকার ছিল, তা বিএনপি সরকারেরও সাথে যদিও বিএনপির একটা রাজনীতি হচ্ছে ভারত বিদ্বেষী রাজনীতি, এটা তারা মুখে বললেও সম্পর্ক আসলে ওই অর্থে কখনোই ইন্ডিয়ার সাথে আসলে এমন অবস্থাতে যায়নি, এক্সেপ্ট 2001 থেকে 2006 সময় যে 10 লাখ অস্ত্র মামলা, ভারতের যে যারা আলাদা ইন্ডিপেন্ডেন্ট রাষ্ট্র চাইছে 7 সিস্টার্সে, সেই জায়গাতে অস্ত্রর সাহায্য দেওয়ার আগ পর্যন্ত এটা এমন একটা সম্পর্ক ছিল যেখানে আমার মনে হয় না কোনো যুদ্ধাবস্থার মধ্যে রয়েছে।
ভারতের কাছে যদি বাংলাদেশের কোন রাষ্ট্রপতি সাহায্য চায়, যেটা আমি মনে করি না যে হুম এটা অ্যাবস্ট্রাক্ট একটা ভাবনা, তারপরেও আপনি যেহেতু প্রশ্ন করেছেন, হুম উত্তরটা আমাকে দিতে হয় যে ভারত আমার মনে হয় না আন্তর্জাতিক ট্রিটিগুলোর কথা মাথায় রেখে, হ্যাঁ এটা ঠিক, এটা খুবই সত্যি কথা যে বাংলাদেশ রাষ্ট্র যদি বিপদে পড়ে, আজকে আজকে যদি ধরেন আমাদের সাধারণ জনতাকে, ধরা যাক যে 100 জন জনতাকে জিম্মি করে বসে আছে এই এই দখলদার বাহিনী, তখন ভারত কি করবে? ইন্টারন্যাশনাল কমিউনিটিকে এটা জানাতে পারে। প্রত্যেকটা জিনিসের তো একটা রাস্তা আছে, হুম ইউনাইটেড নেশনস আছে, তারপরে হচ্ছে যে সার্কের অন্যান্য প্রতিবেশী রাষ্ট্রদেরকে নিয়ে আলাপ করতে পারে যে বাংলাদেশে এরকম একটা ভয়ঙ্কর অবস্থা, পাবলিকদেরকে জিম্মি করে আছে, সাধারণ জনতাকে জিম্মি করে আছে, এইটার আইনি রিজলিউশন গুলো কি হতে পারে, রিজলভ কিভাবে করা যেতে পারে। কিন্তু সরাসরি ভারত কোন ধরনের হস্তক্ষেপ করবে আমি অন্ততপক্ষে তা মনে করি না, এবং সবচেয়ে বড় ব্যাপার রাষ্ট্রপতি যে এই ধরনের কোনো সাহায্য চাইবেন তাও আমার কাছে অনেকটা অলীক চিন্তা বলে মনে হয়। সেক্ষেত্রে দাঁড়িয়ে তার উপরে আমরা দেখলাম যে এই ইউনুসের যারা লোকজন রয়েছেন তারা কিন্তু প্রচন্ডভাবে চাপ সৃষ্টি করার চেষ্টা করছেন যাতে তিনি নিজে থেকে রিজাইন করে যান, যেটা নিয়ে একটু আগে আমরা কথা বলছিলাম। তো কোথাও গিয়ে কি শেখ হাসিনার কথা শুনেই তিনি এই মুহূর্তে দাঁড়িয়ে চুপ করে রয়েছেন? তিনি এত ধরনের লাঞ্ছনা সহ্য করার পরেও কোনো রকম পদক্ষেপ নিচ্ছেন না বা শেখ হাসিনার কথা শুনে? কারণ শেখ হাসিনা তিনি কিন্তু পরিষ্কার, তার যে অডিও ক্লিপগুলো সামনে আসে সেখানে কিন্তু পরিষ্কার বলছেন যে আর কিছুটা সময়ের অপেক্ষা, তিনি ফিরবেন এবং তার পুরো এই যে যা কিছু হয়েছে তার যে অ্যাকশন নেওয়া সেটাও তিনি নেবেন। দেখেন, এখানে অনেকগুলো পয়েন্ট আপনি এনেছেন, আমার মনে হুম হয় পয়েন্টগুলো অল্প করে প্রত্যেকটা পয়েন্টেরই জবাব দেওয়া ভালো। হুম সেটা হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে কোনো ধরনের ইনস্ট্রাকশন দিয়েছেন কিনা বা এখানে থাকার জন্য করেছেন কিনা এটা আমার আমার জানা নেই। আর যদি আমার ধরেন জানা থাকেও, হুম আহ, এটা ধরা যাক, আমি বলছি আমার জানা নাই, হুম ধরা যাক যদি থাকতো, আমি আসলে প্রকাশ্যে এই আলাপটা করতাম না। তবে আমার আমার জানা মতে এই ধরনের কোনো কিছু বলেছেন বলে আমার মনে হয় না। আচ্ছা, এখন প্রথম কথা হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রীকে কিন্তু সশস্ত্র বাহিনী নিরাপত্তা দিয়েই হুম ভারতে নিয়ে গেছে। হুম মাথায় রাখতে হবে কে নিয়ে গেছে। বাংলাদেশের যে সশস্ত্র বাহিনী, তারাই নিরাপত্তা দিয়ে তাকে কিন্তু একটা নিরাপদ স্থানে নিয়ে গেছে। হুম তার মানে এখানে একটা ব্যাপার পরিষ্কার যে সশস্ত্র বাহিনী পরাজয় স্বীকার করেছে এই টোকাইদের কাছে, যে আমরা আমাদের প্রধানমন্ত্রীকে নিজ দেশে আমরা সুরক্ষা দিতে পারছি না, তাই বাইরের একটা দেশে তারা রেখেছে। এই তো, মানে আমার তো হুম অন্তপক্ষে হুম ওইটাই ধারণা করা যেতে পারে। কারণ এই প্রশ্ন যদি ওঠায়, কারণ ওরা বলতে চায় যে টোকাইরা বলতে চায় যে তিনি পালিয়ে গেছেন, তিনি চলে গেছেন। আমি পৃথিবীতে এমন কোন পালানো দেখলাম না যে দেশের সর্বোচ্চ নিরাপত্তা সংস্থা বা আর্মি, যারা দেশকে তার জন্য সার্বভৌমত্ব ফ্লাইটের বলা ব্যবস্থা হয় করে রক্ষা দিয়েছে। করে, বর্ডার রক্ষা হুম করে, বর্ডার তো না, মানে দেশের যুদ্ধ অবস্থা থেকে দেশকে রক্ষা করে, দেশের মানুষকে রক্ষা করে, তারা পর্যন্ত নিরাপদে মাননীয় প্রধানমন্ত্রীকে অন্য একটি দেশে রেখে আসতে হলো।